নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিও থেকেই শুরু হয়ে যাবে কিন্তু ট্রান্সফার উইন্ডো, অর্থাৎ সামনেই রয়েছে সামার ট্রান্সফার উইন্ডো, তার প্রথম আপডেট। হ্যাঁ, এই ভিডিওতে ট্রান্সফার নিউজ নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলার সাথে সাথে জাতীয় দল নিয়ে কথা বলার রয়েছে, কোচ অস্কার ব্রুজনকে নিয়েও কিন্তু হালকা আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, পারলে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গল দলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল ভারত সেরা। ইস্ট বেঙ্গলের পুরুষ এবং মহিলা দল তারা কিন্তু ভারত সেরা হয়ে গেছে। আর বাদবাকি দলগুলো কি করবে সেটা নিয়ে অতটাও এখন বলা যাবে না, কারণ একটা আইএসএল এর অনিশ্চয়তা রয়েছে। সেই কারণে কিন্তু ইস্ট বেঙ্গলকে কিন্তু সামনের দিকে কাজ করতেই হবে, কারণ ইস্ট বেঙ্গলের টুর্নামেন্ট শুরু হয়ে যাবে জুলাই মাসের মাঝামাঝি থেকে। তার মানে তোমাকে জুন মাসের শেষের দিকে গিয়ে একদম তোমার টিম পুরোপুরি রেডি করে ফেলতে হবে, এবং অন্তত 20 দিনের উপর প্র্যাকটিস। তার মানে তোমার একদম জুন মাসের শেষের আগে পুরোপুরি কাজ কমপ্লিট করে জুন মাসেই যদি একদম শেষের দিন থেকে প্র্যাকটিস শুরু করে দেওয়া যায় সেটা সব থেকে ভালো, কারণ জুলাই মাসে ম্যাচ পড়বেই, এটুকু 100% তোমরা ধরে রাখো। তো হাতে সময় খুব কম, এবং এই কম সময়কে কিন্তু কাজে লাগিয়ে আরও ভালো দল গঠন করতে হবে। এশিয়া মঞ্চে ইস্টবেঙ্গলের পুরুষ দল মহিলা দল খেলবে, তো দুটো বিভাগকেই আরও বেশি ভালো তৈরি করতে হবে। তো তার জন্য যে সমস্ত পদক্ষেপ সেগুলো খুব তাড়াতাড়ি নেওয়া হবে। এবং এই যে আইএসএল এর অনিশ্চয়তা, এখনো পর্যন্ত যে সামনের দিকে কি প্ল্যানিং রয়েছে কেউ জানি না। আজকে কিছু মিটিং হয়েছে, কিছু পজিটিভই আপডেট আমাদের কাছে রয়েছে, তবুও অপেক্ষা করে যাচ্ছি। আজকে কিছু বলছি না, কারণ আজকে আরও একটা মিটিং চলছিল, অনলাইন মিটিং। তো সেই মিটিং হয়ে যাওয়ার পর আরও কিছু ডিটেল আপডেট এলে পরবর্তীতে তোমাদের সঙ্গে সেই আপডেট শেয়ার করব। কিন্তু এটুকু বলবো, কিছু পজিটিভ, সব কিছু নেগেটিভ কিন্তু নেই, কিছু পজিটিভ আপডেটই কিন্তু সামনের আইএসএল নিয়ে হতে পারে। এবং সামনের আইএসএল খুব সম্ভবত সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকেই, যেরকম সিঙ্গেল লেগ হয়েছিল সেরকম নয়, পুরোপুরি হোম অ্যাওয়ে ভিত্তিকে যেরকমভাবে খেলা হয় সেইভাবেই কিন্তু খেলার সম্পূর্ণ চিন্তাভাবনা রয়েছে। এবং তার আগে ডুরান্ড কাপ রয়েছে, তো ডুরান্ড কাপও কিন্তু একদম জুলাই মাসেই হয়তো শুরু হয়ে যাবে, এবং সেটা 31শে আগস্ট পর্যন্ত চলবে, মানে আগস্ট মাসে একদম শেষ দিন পর্যন্ত চলবে, বা আগস্টের ওই 27-28 তারিখে ফাইনাল হয়ে যাবে, এরকমই চিন্তাভাবনা রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে এবছর ডুরান্ড কাপ সেটাও কিন্তু বেশ কিছুটা বড় করে হতে চলেছে। তো সমস্ত মিলিয়ে মিশিয়ে সামনের যে ফুটবল সিজন আসছে, আশা করি এই যে অনিশ্চয়তার কালো মেঘ কেটে যাবে, নতুনভাবে নতুন উদ্যমে কিন্তু আবার আইএসএল হবে। তো এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আরও কঠিন লড়াই হবে, কারণ ট্রফি জেতা সহজ, খেতাব ধরে রাখা অত্যন্ত কঠিন ব্যাপার। তো ইস্টবেঙ্গল কিন্তু চাইবে যে খেতাব ধরে রাখা এবং ভালো করার, তাই জন্য কিন্তু ইস্টবেঙ্গল এখন থেকেই কাজ শুরু করে দিতে চাইছে। তো সেই ইস্টবেঙ্গলকে নিয়ে পরে আসছি, তার আগে একটুখানি যদি আমরা জাতীয় দল নিয়ে একটুখানি কথা বলি, তো আমাদের জাতীয় দল কিন্তু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। হ্যাঁ, একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট বলতে পারো, সেই টুর্নামেন্টে আমাদের জাতীয় দল অংশগ্রহণ করতে চলেছে। তো সেই টুর্নামেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, তো ইউনিটি কাপ 2026 কিন্তু ইন্ডিয়া টিম তারা খেলতে যাচ্ছে, এবং ইন্ডিয়া টিম যাদের বিরুদ্ধে খেলবে সেখানে হচ্ছে অবশ্যই রয়েছে জামাইকা, যাদের ফিফা র্যাঙ্কিং বর্তমানে 71, নাইজেরিয়া যাদের ফিফা র্যাঙ্কিং রয়েছে বর্তমানে 26, এবং জিম্বাবুয়ে যাদের ফিফা র্যাঙ্কিং রয়েছে 130। আর আমাদের ভারতের বর্তমান ফিফা র্যাঙ্কিং কিন্তু রয়েছে 136। আমরা সব থেকে খারাপ দল, তো ঠিক আছে, সেই নিয়ে ভেবে লাভ নেই, আমরা ভালো কিছু করার চেষ্টা করব। এবং এই যে খেলাটা হবে সেটা হবে ইংল্যান্ডে আয়োজন হতে চলেছে, লন্ডন শহরে কিন্তু আয়োজন হবে, এবং ম্যাচগুলো হবে প্রথমে নাইজেরিয়া এবং জিম্বাবুয়ে, তাদের মধ্যে সেমিফাইনাল 1 খেলবে, তাদের মধ্যে যারা জিতবে তারা কিন্তু ফাইনালে কোয়ালিফাই করবে, এবং ইন্ডিয়া এবং জামাইকা তারা কিন্তু সেমিফাইনাল 2 খেলবে, যারা জিতবে তারা কিন্তু ফাইনালে কোয়ালিফাই করবে। এবং সেমিফাইনাল 1 এবং সেমিফাইনাল 2 এই যে দুটো দল যারা হেরে যাবে তারা কিন্তু থার্ড প্লেস দল হিসাবে ওই 30শে মে ওই ডেটেই কিন্তু খেলবে, এবং প্রত্যেকটা খেলা কিন্তু রয়েছে সন্ধ্যা 7:30 থেকে। ফাইনাল ম্যাচটা এখনো বলা যাচ্ছে না যে সেটা কখন হবে, সেটা হয়তো সন্ধ্যা 7:30 থেকে হবে, তার আগে
থার্ড প্লেসের যে ম্যাচটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই এরকম একটা ভালো টুর্নামেন্টে অবশ্যই আমাদের ইন্ডিয়া টিম যাচ্ছে, এটা তো খুবই ভালো ব্যাপার এবং পজিটিভ ব্যাপার। আইএসএল শেষ জাস্ট হয়েছে, এখনও প্লেয়াররা পুরোপুরি তারা কিন্তু প্র্যাকটিসের মধ্যে রয়েছে। হালকা কিন্তু খালিদ জামিল তার প্লেয়ারদের প্ল্যানিং বুঝিয়ে দিয়েই কিন্তু তার দলকে খেলাতে পারবে। এবার খালিদ জামিল যে স্কোয়াড ঘোষণা করেছিল সেই স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, সেই স্কোয়াডে গোলকিপার পজিশনে কিন্তু আমরা গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইত, ঋত্বিক তিওয়ারি এবং অ্যালবিনো গোমসকে দেখেছি। ডিফেন্স লাইনের রাহুল বেকে, নিখিল পূজারি, নাওরেম রোশন সিং, টেকচাম অভিষেক সিং, আনোয়ার আলী, সন্দেশ সিংহান, আকাশ মিশ্রা, বিজয় এবং পারামভীর। এবং মিডফিল্ডে আশিক ক্রুনিয়ান, এছাড়া রয়েছে আপুইয়া, সাহাল, থাপা, জিকসান, নৌফল পিএন, রিকি সাবং। এবং ফরওয়ার্ড লাইনে রায়ান উইলিয়ামস, মনবীর সিং, লিস্টন কোলাজো, সুহেল আহমেদ ভাট, এডমন্ড, এছাড়া রয়েছে ছাংটে, রহিম আলী এবং ফারুক চৌধুরী। টোটাল এই স্কোয়াড ঘোষণা হয়েছে। এবার সবাই কি খেলতে যাবে? না না না, সবাই কিন্তু খেলতে যাবে না। প্রথমেই বলে রাখি, চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে আনোয়ার আলী। সে কিন্তু চোট নিয়েই ইস্ট বেঙ্গলের ম্যাচগুলো খেলেছে, কারণ সেখানে মাস্ট উইন ম্যাচ ছিল, যতটা পেরেছে তার সেরাটা দিয়ে সে খেলার চেষ্টা করেছে, কিন্তু চোটের কারণে সে এই টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে গেছে। তো সে নেই প্রথম কথা। বাদ বাকি ইস্ট বেঙ্গলে যে সমস্ত প্লেয়ার রয়েছে লাইক এডমন্ড, লাইক জিকসান, তারা কিন্তু অবশ্যই জাতীয় দলের ক্যাম্পে যোগদান করবে। এবং এর সাথে সাথে মোহনবাগান দলের কিন্তু সাতজন প্লেয়ার ছিল, সেখানে বিশাল কাইত ছিল, সেখানে টেকচাম অভিষেক, থাপা, সাহাল, মনবীর, লিস্টন ইত্যাদি ইত্যাদি সবাই ছিল। তো সেই প্লেয়ারদের কিন্তু খেলতে যেতে দেবে না মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট। কারণ প্লেয়ারদের সঙ্গে হয়তো অনেকের কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে, কিন্তু প্লেয়ারদের সঙ্গে 31শে মে 2026 পর্যন্ত কন্ট্রাক্ট থাকার দরুন প্লেয়ারদের পুরোপুরি দায়ভার কিন্তু মোহনবাগান ক্লাবের উপর রয়েছে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট এরকম ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলতে তাদের প্লেয়ারদের ছাড়ছে না। তার কারণ হচ্ছে যে ফিফা উইন্ডোর বাইরে কোনো রকম প্লেয়ারের চোট আঘাত হলে তার দায় কে নেবে, সেই কারণেই কিন্তু মোহনবাগান কোনো প্লেয়ারকে ছাড়ছে না। এটা আজকের নতুন ঘটনা নয়, এর আগেও আমরা দেখেছিলাম মোহনবাগান তাদের প্লেয়ারদের ছাড়েনি। এবং আবারও সেই একই জিনিস হচ্ছে, আমি বুঝি না যে কি সমস্যা। বাদবাকি প্লেয়ারদেরও তো ছাড়ছে তাদের ক্লাবগুলো, কেন মোহনবাগান ছাড়ছে না আমি জানি না। মানে এই ব্যাপার নিয়ে আমার কিছু জানা নেই। তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্স ওপেন রয়েছে, সেখানে তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। তো এই রকমভাবেই কিন্তু রয়েছে। এবং এই জায়গাতে গোল্ডেন গ্লাভস জয়ী যে প্লেয়ার ঋত্বিক তিওয়ারি, সে কিন্তু আসতে চলেছে এই ন্যাশনাল টিম স্কোয়াডে। এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার। আরও অনেক প্লেয়ার রয়েছে, লিস্টন বা মনবীর, তাদের থেকেও যদি একটু অন্যান্য দলেদের দিকে তাকানো যায় সেখানে অনেক ভালো মানের প্লেয়ার রয়েছে। আমি তো বলবো রিসেন্ট টাইমে এই সময়ে বিপিন সিং যে পারফরমেন্সটা এই সিজনে দিল, ডেফিনেটলি বিপিন সিংয়ের ন্যাশনাল টিমে কলাপ পাওয়ার যোগ্য। বা পিভি বিষ্ণু যেরকম পারফরমেন্স দিল, তাদেরও যদি নেওয়া হয় খুব খারাপ হবে না। বা যদি জামশেদপুরের দিকে তাকানো হয়, সানান রয়েছে, খুবই ভালো খেলেছে। এছাড়া পাঞ্জাব এফসি যে সমস্ত উইঙ্গাররা খেলছিল, ডেফিনেটলি প্রত্যেকজন টপ ক্লাস খেলেছে। তো তাদের যদি একটু সুযোগ দেওয়া হয় খুব একটা খারাপ কিন্তু হবে না, সেটা আমার মনে হয়। তো দেখা যাক কি হয় না হয়। এবং আজই কিন্তু তারা রওনা দিতে চলেছে। তো সেক্ষেত্রে শেষ মুহূর্তে কিছু নতুন প্লেয়ারকে যদি কালকেও যদি নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটাও হয়তো করা হবে। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি যে একটা ট্রান্সফার নিউজ নিয়ে। হ্যাঁ, এখনো পর্যন্ত পেন অ্যান্ড পেপার হয়নি, কিন্তু লাইক এটা হয়ে যাবে। তো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়েই বেরিয়ে আসছে। ইস্ট বেঙ্গল সামনের মরশুমের জন্য কিন্তু তাদের রিজার্ভ টিম, তাদের জুনিয়র টিম, তাদের সিনিয়র টিম সমস্ত বিভাগে কাজ করা শুরু করছে। তার মধ্যেই এমন একজন প্লেয়ারকে সাইন করানো হচ্ছে যে রিজার্ভ টিম এবং পরবর্তী সময় সিনিয়র দলেও কিন্তু অবশ্যই আসতে চলেছে। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, আমিল নাইম, যেই প্লেয়ারের দিকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের দীর্ঘদিন ধরে নজর ছিল এবং কোয়ালিটি প্লেয়ার। তাকে কিন্তু আই লিগ 2-এ ইউনাইটেডের হয়ে আমরা খেলতে দেখেছি। এর আগে কিন্তু তাকে আমরা পুলিশ এসসির হয়ে খেলতে দেখেছি। সিএফএলে সেখানে 3টে ম্যাচে 3টে গোল ছিল। এবং তাকে আমরা বেঙ্গল সুপার লিগেও কিন্তু একটা ব্রিলিয়ান্ট গোল করতে দেখেছি। আরও বেঙ্গল সুপার লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু ছিল এই প্লেয়ারের। দীর্ঘদিন ধরেই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট টার্গেটে রেখেছিল সব কিছু ঠিকঠাক থাকলে এই প্লেয়ার কিন্তু লাল হলুদ জার্সি পরতে চলেছে আসন্ন মরশুমে। কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েই গেছে এবং এটা একটা বড়সড় চমক দিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল এরকম একজন প্লেয়ারকে সাইন করেছে। কারণ এই প্লেয়ারের দিকে মোহনবাগান ম্যানেজমেন্টেরও নজর ছিল, এটুকু বলতে হয়। তো সেই মাঠের বাইরে ডার্বির লড়াই শুরু হয়ে গেছে এবং সেখানে মোহাম্মদ
আমিল নাইম সে কিন্তু ইস্টবেঙ্গলেই আসতে চলেছে। এবং অস্কার ব্রুনানকে নিয়ে যদি কথা বলি, অস্কার কিন্তু এখনই ইন্ডিয়া ছেড়ে সে দেশে ফিরে যাচ্ছে না। হ্যাঁ, এটাই ঠিক, সে ইন্ডিয়া ছেড়ে দেশে ফিরে যাচ্ছে না, সে কিন্তু এখন বর্তমানে গোয়াতে রয়েছে এবং গোয়াতে গেছে এবং সেখানে গোয়াতে 2-1 দিন ছুটি কাটিয়ে সে কিন্তু সোমবার দিন সে আবারও কলকাতায় ফিরবে এবং মঙ্গলবার কিন্তু একটা জরুরি মিটিং রয়েছে। সেই মিটিংয়ের পরই বোঝা যাবে যে অস্কারের ভবিষ্যৎ কী, প্লেয়ারদের ভবিষ্যৎ কী, কী হতে চলেছে, আগামী মরশুমের প্ল্যানিং সমস্ত কিছুই কিন্তু সেই মিটিংয়ের পরই কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গল এখন থেকেই কাজ শুরু করে দিচ্ছে এবং সামনেও ইস্টবেঙ্গলের অনেক কিছু প্ল্যানিং রয়েছে, সেই সমস্ত কিন্তু পরপর তোমাদের সঙ্গে আপডেট আমরা শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই রইল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ এবং ডিজিটাল গ্রাম অর্থাৎ ইনস্টাগ্রামটাকেও ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।